গ্রামের এক প্রান্তে তালগাছের ছায়ায় বসে আছেন ঠাকুমা। গায়ে সাদা ধান, কানে বড় নোলক। আশেপাশে পুইলতা ও গাঁদা ফুলে ভরা উঠোন। মধু আর মিঠি দুজন ছোট্ট ভাই বোন তার পায়ের কাছে বসে গল্প শোনার জন্য প্রস্তুত। ঠাকুমার গলা নামিয়ে রহস্যময় ভঙ্গিতে বললেন, শোনো, আমাদের এই গ্রামের পাশে যে কলাবন আছে সেখানে এক রাক্ষস থাকে। নাম তার গোমুখ রাক্ষস। 9 হাত লম্বা, চোখ দুটো জল জল করে, আর সে কলা খায়। মধু হেসে গড়াগড়ি খেয়ে বলল, রাক্ষস নাকি কলা খায়? ঠাকুমা, এ আবার কেমন কথা? হাসিস না দুষ্টু, ও কিন্তু কলা খেতে খেতে মানুষের রক্তও খেয়ে ফেলে, আর বনের ভেতর যেই ঢোকে সে কিন্তু আর ফিরে আসে না। মিঠি ভয় কেঁপে গেল। ঠাকুমা, তুমি মজা করছো তো? ঠাকুমা চুপ করে গেলেন, যেন বনের ভেতর থেকে কেউ শুনছে। পরদিন ভোরে গ্রাম জুড়ে খবর ছড়িয়ে পড়ল, পঞ্চায়েত প্রধানের গরু নেই। রাতে গোশালা থেকে গরু হঠাৎ উধাও হয়ে গেছে, শুধু কলা গাছের পাতা ছড়িয়ে আছে। গ্রামের বুড়োরা বলল, ওই যে গোমুখ আবার বেরিয়েছে। কেউ কেউ বলল, এটা হয়তো বন্য ভালুক বা চোরের কাজ। কিন্তু রাতে সবাই বনের দিকে অদ্ভুত শব্দ শুনেছিল, যেন কেউ গাছ উপড়ে ফেলছে। মধুর কৌতূহল চরম পর্যায়ে। আমরা না গেলে কিছুই জানতে পারবো না। চল মিঠি, বনের ধারে যাব। মিঠি ভয়ে আপত্তি করলো, কিন্তু ভাইয়ের জেদের কাছে হার মানল। দুজন চুপি চুপি দুপুরবেলা বেরোলো। কলাবনের ধারে দাঁড়িয়ে শিরদাঁড়া ঠান্ডা হয়ে গেল। সূর্যের আলো ঢুকছে না, ভিতরে অন্ধকার। মাটিতে বিশাল পায়ের ছাপ, প্রায় 1 ফুট লম্বা। হঠাৎ, কোথায় যাচ্ছ বাচ্চারা? তাদের সামনে এসে দাঁড়ালো এক বড় কাক। কিন্তু অদ্ভুত ব্যাপার, সে স্পষ্ট বাংলা ভাষায় কথা বলছে। আমি পক্ষীরাজ কাকু, কলাবনে ঢুকবে না, ওখানে কিন্তু অভিশাপ আছে। মধু বিস্ময়ে বলল, তুমি কথা বলতে পারো? কাক বলল, হ্যাঁ, কিন্তু সময় কম। গোমুখ রাক্ষসকে শুধু 7টি জাদুর কলার পাতা জোগাড় করলেই মুক্তি দেওয়া যাবে, তা না হলে তোমরা কখনো ফিরতে পারবে না। বাতাসে অদ্ভুত গন্ধ এলো। হঠাৎ গাছপালা কেঁপে উঠল, আর অন্ধকার থেকে বেরিয়ে এলো গোমুখ রাক্ষস। লাল লাল চোখ, মুখ ভর্তি দাঁত, কিন্তু গলায় যেন কষ্টের সুর। তোমরা বাচ্চারা এখানে কেন? আমি তোমাদের খেতে চাই না, কিন্তু অভিশাপ আমাকে বাধ্য করে। মধু সাহস করে বলল, তুমি আমাদের খেও না, আমরা তোমার অভিশাপ ভাঙতে সাহায্য করব। আমি ছিলাম প্রাচীন রাজ্যের সেনাপতি। রানীমাকে রক্ষা করতে গিয়ে এক দুষ্টু তান্ত্রিকের অভিশাপে রাক্ষস হলাম। মুক্তির জন্য দরকার 7টি জাদু কলার পাতা, যা বনের 7 বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে। মধু, মিঠি ও পক্ষীরাজ কাকু মিলে যাত্রা শুরু করলো। প্রতিটি কলার পাতা পেতে নতুন বিপদ। প্রথমে আসে ধাঁধাওয়ালা বটগাছ। বনের ভিতরে দাঁড়িয়ে আছে শত শত পুরনো এক বটগাছ। গুড়ি এত মোটা যে 10 জন হাত ধরাধরি করেও ঘিরতে পারবে না। তার শিকড় মাটির ওপর সাপের মতো ছড়িয়ে আছে। যেই মধুমিটি কাছে গেল, গাছের মোটা কাণ্ডে ফাটল তৈরি হলো, আর সেখান থেকে এক কণ্ঠ ভেসে এলো, আমি বনের প্রহরী, আমাকে 3টি ধাঁধার সঠিক উত্তর দাও, তবেই পাতা পাবে। প্রথম ধাঁধা, যতই কেটে নাও ততই বাড়ে, সে কি? দ্বিতীয় ধাঁধা, দিনে থাকে না রাতে আসে, আলোকে তাড়ালে পালায়, সে কি? তৃতীয় ধাঁধা, জন্ম মামার মাটিতে, মৃত্যু আগুনে, সে কি? প্রথমে মধু তাড়াহুড়ো করে ভুল উত্তর দেয়, আর শিকড়গুলো সাপের মতো তার পা জড়িয়ে ধরে। মিঠি শান্তভাবে ভেবে সব উত্তর দেয়। প্রথম ধাঁধার উত্তর হলো চুল, দ্বিতীয় ধাঁধার উত্তর হলো অন্ধকার, আর তৃতীয় ধাঁধার উত্তর হলো মাটির হাঁড়ি। উত্তর দিতেই শিকড়গুলো ধীরে ধীরে খুলে যায় এবং প্রথম পাতা বেরিয়ে আসে। বনের মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে এক অদ্ভুত নদী। জল একেবারে স্বচ্ছ, কিন্তু ঢেউ উঠলেই শোনা যায় হাহাকার। পক্ষীরাজ কাকু সতর্ক করলো, জলে নামলেই মন ভারী হয়ে যাবে, হাসি ছাড়া পার হতে পারবে না। যেই তারা পা ভিজালো, অকারণেই চোখে জল চলে এলো। মিঠি তার মায়ের অসুখের কথা মনে করে আরও কাঁদতে লাগলো। তখন মধু বলল, শোনো, মনে আছে ঠাকুমা কিভাবে গোঁফ লাগিয়ে বউ সাজাতে গিয়ে গরুর শিঙে আটকে গেছিল? এইসব পুরনো মজার কথা বলতে বলতে দুজনেই হেসে ফেলল। হাসির মুহূর্তেই নদী শান্ত হলো, আর তীরে ভেসে এলো দ্বিতীয় খোসা। অন্ধকারে ঢাকা এক খাড়া পাহাড়, গায়ে হাজার জোনাকি উঠছে। প্রতিটা জোনাকি যেন পথ দেখাচ্ছে, কিন্তু কাছে যেতেই আলো নিভে যায়। মধু শুরুতে জোনাকির আলো ধরে উঠতে থাকে, কিন্তু বারবার ভুল পথে চলে যায়। পক্ষীরাজ কাকু ফিসফিস করে বলল, সব আলো সত্যিকারের পথ দেখায় না, নিজের চোখে পথ খুঁজে নাও। তারা পাথরের দাগ,
বাতাসের দিক আর পাহাড়ের ঢাল দেখে উপরে উঠল। চূড়ায় এক পাথরের গর্তে তৃতীয় পাতা রাখা ছিল। পাহাড়ের গায়ে একটা কালো গুহা। ভেতরে ঢুকতেই মধু দেখল তারই এক রাক্ষস রূপ দাঁত বের করে তেড়ে আসছে। মিঠি দেখল তার ভয়ের চেহারা। ঠাকুমা অসুস্থ হয়ে শয্যাশায়ী। ভয়ে পালাতে গেলেই ছায়া তাড়া করে। পক্ষীরাজ বলল, এরা তোমার মনের ভয়, তুমি যতক্ষণ না মুখোমুখি হবে ততক্ষণ ছাড়বে না। মধু সাহস করে ছায়াকে বলল, তুমি আমার ভয়, কিন্তু আমি তোমাকে ভয় পাই না। মুহূর্তেই ছায়াগুলো মিলিয়ে গেল, আর চতুর্থ পাতা হাতে এসে পড়ল। বনের মাঝে এক সুন্দর ঝর্ণা, যার জল পড়তেই হাসির আওয়াজ ওঠে। কিন্তু যত শোনো তত বেশি হাসি পায়, মনোযোগ ভেঙে যায়। মিঠি এত হাসলো যে প্রায় পাতাটা দেখতেই পেল না। মধু চোখ বন্ধ করে মন শান্ত রেখে জলধারার নিচে হাত দিলে আর সেখান থেকে বেরিয়ে এলো পঞ্চম পাতা। ঘাসে ঢাকা নরম ঢালু পাহাড়, যেখানে ঢুকলেই চোখে ঘুম নেমে আসে। মধু প্রথমেই তন্দ্রায় ঢলে পড়ল। মিঠি বুঝল যদি ও ঘুমিয়ে যায় তবে চিরকাল এখানেই থেকে যাবে। সে ঠাকুমার শোনানো লড়ি উল্টো সুরে গাইতে লাগলো, যাতে মধুর ঘুম ভেঙে যায়। ঘুম কাটাতেই পাহাড়ের মাথায় ঝুলন্ত ডালে দেখা দিল ষষ্ঠ পাতা। শেষে তারা পৌঁছল কলাবনের কেন্দ্রে, এক পুরনো অশ্বত্থ গাছের তলায় ভাঙা মন্দির। ভেতরে মৃদু আলোয় দাঁড়িয়ে আছেন রানীমার আত্মা। রানীমা বললেন, শেষ পাতা আমি দেব, কিন্তু প্রতিশ্রুতি দাও, গোমুখ মুক্ত হলে তাকে আমার কথা মনে করিয়ে দেবে। মধু মিঠি প্রতিশ্রুতি দিল, আর রানীমা সপ্তম পাতা তাদের হাতে দিল। সঙ্গে সঙ্গে পুরো বন কেঁপে উঠল। সব পাতা মিলে গোমুখের হাতে দেওয়া হলো। সে পাতাগুলো আকাশের দিকে ছুঁড়ে দিল। সঙ্গে সঙ্গে বনে সোনালি আলো ছড়িয়ে পড়ল। গোমুখের দেহ মানুষে পরিণত হলো, এক বলিষ্ঠ দয়ালু সেনাপতি। রানীমার আত্মা মুক্তি পেল। কণ্ঠে ধন্যবাদ জানিয়ে আকাশে মিলিয়ে গেল। কলাবনের গাছপালা নতুন সবুজে ভরে উঠল। দেখলে তো বাচ্চারা, সাহস, বুদ্ধি আর সৎ মন থাকলে রাক্ষসও বন্ধু হয়। মধু মিঠি খুশি হয়ে উঠোনে দৌড়ে গেল। আকাশে তখন পূর্ণিমার চাঁদ, যেন কলাবনে মুক্তির আনন্দ।